ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেজওয়ান শেখ। দর্শক নিশ্চয়ই জানেন যে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসর গতকাল জমকালো আয়োজনে শেষ হয়েছে এবং আর্মি স্টেডিয়ামে সেই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং একেবারে 2 মে থেকে শুরু হয়ে প্রায় 3 মাসব্যাপী এই আয়োজনটা চলেছে। প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য শিশু কিশোরীকে আমরা দেখেছি যে এই যেই প্রতিভা অন্বেষণ কর্মসূচি সেখানে অংশ নিতে। এই পুরো আয়োজন কেমন হলো, 4 ধাপে এই আয়োজনটি হয়েছে, আমরা সেই আয়োজন নিয়ে আজকে কথা বলবো নতুন করে স্পোর্টস নিয়ে। আমাদের সাথে সেই আয়োজনে 2 জন অতিথি আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম এবং আছেন তাইকোয়ান্দো অনূর্ধ্ব 45 ওজন শ্রেণীতে তিনি রানার্স আপ হয়েছেন, তার নাম আফশিন আজমল মানহা। দুজনকে স্বাগত আমাদের এই আজকের আয়োজন। তবে দর্শক তার আগে জানিয়ে দিতে চাই দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের শিরোনামগুলো। শেষ হলো নতুন করে স্পোর্টসের প্রথম আসর। খুদে খেলোয়াড়দের হাত ধরে তৈরি হবে নতুন বাংলাদেশ। যারা গ্যালারিতে বসে আছে তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ। তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাবেন নাহিদ রানা, সঙ্গী তাসকিন আহমেদও। প্রত্যাশিত দল দিতে না পারায় হতাশ নির্বাচক কমিটি। আর্জেন্টিনার বিপক্ষে করা কেপ ভার্দের কাব্রালের গোল বিশ্বকাপের সেরা। মালদিনির পদত্যাগে নতুন সংকটে ইতালির ফুটবল। দর্শক এবার মূল আলোচনায় যেতে চাই, তবে এই আলোচনায় দর্শক আপনারাও যুক্ত হতে পারেন, আপনাদের মতামত কিংবা প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে। শুরুতেই যেতে চাই জনাব মাহবুবুল আলম আপনার কাছে। আপনি যদি বলেন যে যেহেতু কালকেই আসলে শেষ হয়েছে এই নতুন করে স্পোর্টসের প্রথম আসর, আপনার দৃষ্টিতে কেমন দেখলেন আপনি এবারের আসর, কতটুকু নিজে স্যাটিসফাইড? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে চ্যানেল 24-এর দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে জমকালো আসরের মাধ্যমে প্রথম যে আমাদের নতুন করে স্পোর্টসের পদ্মাটি নামলো, এটি শুরু হয়েছে আপনি উল্লেখ করেছেন গত 2 মে সিলেট স্টেডিয়াম থেকে। আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আপনি নিশ্চয়ই উল্লেখ করেছেন এবং আমাদের দর্শক শ্রোতারাও জেনেছেন যে সারা দেশব্যাপী প্রায় 1,70,000-এর মতো আমাদের রেজিস্টার ছিল, এর মধ্যে 40% নারী। এবং এটা আমরা যেহেতু সময় পেয়েছি খুব কম সময়, 4 মাস, শুরু করার কথা ছিল ইউনিয়ন পর্যায়ে, আমরা দলগুলো গঠন করেছি উপজেলা থেকে এবং যে প্রতিযোগিতাগুলো সেগুলো অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং 8টি ইভেন্টে জাতীয় পর্যায়ে। গত 21 তারিখ থেকে বিভিন্ন ভেন্যুতে আমাদের মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, আমাদের যে শেরেবাংলানগর যে ইনডোর স্টেডিয়াম রয়েছে, ঢাকা বা স্টেডিয়ামের আশেপাশে যে সমস্ত আমাদের বিভিন্ন ফেডারেশনের ভেন্যুগুলো রয়েছে সেখানে আমরা ফাইনালগুলোকে সম্পন্ন করেছি এবং 2টো ইভেন্ট আমরা রেখেছি আমাদের যারা ফাইনালের জন্য, যেখানে প্রায় 8,000-এর মতো ছাত্রছাত্রী উপস্থিত ছিল। এটার মূল উদ্দেশ্য, যে কোনো একটা সরকারের কর্মসূচির মূল উদ্দেশ্য থাকে যে এটা সুদূর প্রসারী যে লক্ষ্য, সেই লক্ষ্য হলো আমাদের নতুন প্রজন্মকে মূল ধারার সাথে সম্পৃক্ত করা এবং তাদেরকে একজন যোগ্য নাগরিক হিসেবে ভবিষ্যতের জন্য গড়ে তোলা। গতকাল আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন 7টি বিষয়ে, এটি ব্যাপকভাবে আমাদের যারা উপস্থিত ছাত্রছাত্রী ছিল, এর সাথে যারা অনলাইনে সম্পৃক্ত ছিল, সবাই কিন্তু এটাকে অত্যন্ত খুব গুরুত্বের সাথে সেটাকে গ্রহণ করেছে। অর্থাৎ নতুন করে স্পোর্টসের প্রথম পর্ব আপনি বলতে পারেন, আমরা সকলেই বলতে পারি এটি সফল একটি সমাপ্তি হয়েছে এবং এর মাধ্যমে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং পরবর্তী যে আসরগুলো
এর সাথে আরও ব্যাপক সম্পৃক্ততা হবে, সেই সম্পর্কে আমরা ব্যাপক একটা কর্মসূচি গ্রহণ করেছি। অবশ্যই, এবং ইতোমধ্যে আমরা জানি যে পরের আসরের জন্য রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে 1 জুলাই থেকে। আমরা এই বিষয়টা নিয়েও কথা বলবো। আমাদের সাথে আছেন মানহা, তিনি একজন পার্টিসিপেট ছিলেন এবং রানার্স আপ হয়েছেন অনূর্ধ্ব 45 তাইকোয়ান্ডোতে। আপনার কাছে জানতে চাই কেমন লাগলো এই আসরে অংশ নিয়ে, এবং আপনি যেহেতু রানার্স আপ হয়েছেন আপনার লক্ষ্যটা পরবর্তীতে কী থাকবে? অনেক ভালো লেগেছে, রানার আপ হতে পেরেছি, নতুন করে স্পোর্টসের মতো একটি প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পেরে ইট ওয়াজ গ্রেট। জি। অ্যান্ড তাইকোয়ান্দোতে আমরা জানি যে তাইকোয়ান্দোতে কিন্তু অন্তত সাউথ এশিয়ার মধ্যে আমাদের একটা সুনাম রয়েছে। আমরা বেশ কয়েকবার এই অন্তরাদের হাত ধরে স্বর্ণ জিতেছি। সেই জায়গাটাতে আপনার কোনো লক্ষ্য আছে কিনা যে নিজেকে কোথায় দেখতে চান তাইকোয়ান্দো খেলে? অলিম্পিক্সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই, মেডেল আনতে চাই, এশিয়ান গেমসেও মেডেল আনতে চাই, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। অবশ্যই সেইটা এখনো পর্যন্ত যদি অধরা আছে, নিশ্চয়ই আপনাদের মতো যারা কিশোরীদের হাত ধরে বা কিশোরীদের হাত ধরে নিশ্চয়ই সেটা সেই পথে গিয়ে যাবে বাংলাদেশ। জনাব মাহবুব আলম, আপনার কাছে আবার ফিরতে চাই। আপনার কাছে জানতে চাই যে ইতিমধ্যেই যেহেতু রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে, নিশ্চয়ই ভালোর তো আসলে কোনো শেষ নেই। প্রথম আসরের নিশ্চয়ই কিছু লুপহোলও ছিল, চ্যালেঞ্জগুলো কী কী ছিল এবং পরবর্তীতে সেই চ্যালেঞ্জগুলো কাটানোর উপায়গুলো কী কী? হ্যাঁ, একটি চ্যালেঞ্জ ছিল, আমাদের উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ে সম্পৃক্ত করা, যেটা ইউনিয়ন পর্যায়ে। আমরা সময় স্বল্পতার কারণে গত আসরে পারিনি। এবছর আমাদের প্রত্যেকটি ইউনিয়ন থেকে আমরা শুরু করব। এই আরেকটি হচ্ছে যে আমাদের বয়স নিয়ে একটু বিভিন্নভাবে কমপ্লেন ছিল, সেটাকে সেই কমপ্লেনগুলো যেন ভবিষ্যতে না হয়। আমরা এবছর 12 থেকে 14 ছিল, এটাকে 10 বছর করেছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি 10 বছর থেকে শুরু করা হয়, বিভিন্ন ধরনের স্পোর্টস সায়েন্স, স্পোর্টস, শুধুমাত্র দাবায় আমরা জানি যে 8 বছর থেকে 10 বছর কিন্তু গ্র্যান্ড মাস্টার হয়ে যায়। Exactly. এই জন্য আমাদের দাবা একটা এর মধ্যে থেকে অন্যতম একটি কর্মসূচি আছে দাবা। এই কারণে আমরা এটাকে 10 বছর করে, 10 থেকে 14 বছর। আর যে চ্যালেঞ্জগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে বিভিন্ন অ্যাথলেটিক্সে তাইকোয়ান্দো, জুডো, কারাতে বিভিন্নগুলো ইভেন্টগুলো কিন্তু অনেকগুলো জেলা পর্যায়ে, সবগুলোর মধ্যে বিভিন্ন পার্টিসিপেন্ট, কোচ, এটার স্বল্পতা ছিল। এবছর আমরা ফেডারেশনগুলোকে সম্পৃক্ত করেছি, তারা যেন তাদের যারা কোচ রয়েছেন এবং খেলোয়াড়দেরকেও এর সাথে সম্পৃক্ত করে আমাদের তৃণমূল পর্যায় থেকে যেন আমরা নিয়ে আসতে পারি। তাহলে এবছর শুরু হবে আমাদের একদম ইউনিয়ন পর্যায় থেকে। আরেকটি হচ্ছে প্রচারেরও কিছুটা আমাদের ঘাটতি ছিল। আপনারা দেখেছেন গত বছর 1,68,000 মতো, এবছর আমাদের টার্গেট হচ্ছে প্রায় 12 লক্ষের উপরে। এবং এই জন্য আমরা ইতিমধ্যেই বিটিআরসির মাধ্যমে সকল প্রায় 4 কোটির মতো মোবাইল মেসেজ প্রেরণ করেছি। আপনাদের যারা গণমাধ্যম কর্মী আছেন তাদেরকেও সম্পৃক্ত করেছি ব্যাপক প্রচারণা চালানোর জন্য। আমাদের জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা, তাদের সাথে আমরা জুম মিটিং, মানে যে আনুষ্ঠানিক পত্র আদান প্রদান সব কিছু করে তাদেরকেও আমরা এই ব্যাপারে অ্যাওয়ার করেছি, তাদেরকে সেন্সিটাইজ করেছি, যেন তারাও মানে যেখানে দল গঠনের জন্য উপযুক্ত দল পাওয়া যায়, অথবা একক, যৌথ, দলীয়, যেইভাবেই হোক না কেন প্রত্যেকটি ইউনিয়নকে সম্পৃক্ত করতে হবে। ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে আসবে এবং জেলা পর্যায়ে আসবে। আরেকটি যে চ্যালেঞ্জ আমাদের গত বছর ছিল, আমরা যে পার্টিসিপেন্টের কিছুটা স্বল্পতার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা উপজেলা অথবা জেলাতে কিন্তু সবগুলো আইটেমকে আমরা সম্পৃক্ত করতে পারিনি। আমাদের যে 8টি টার্গেট ছিল, এই কারণে আমরা জেলা ক্রীড়া সংস্থা, আমাদের জেলা ক্রীড়া অফিসার রয়েছে, তাদেরকে বলেছি যে প্রত্যেকটা আইটেমই যেন ইভেন্টগুলোতে যেন পার্টিসিপেন্ট পাওয়া যায়, তাদেরকে সেই ধরনের ব্যবস্থা তাদেরকে নিতে হবে। তারা ইতিমধ্যেই কাজটা শুরু করেছে এবং আশা করছি আগামী সেপ্টেম্বরে যে অনুষ্ঠানটি হবে, উদ্বোধনী অনুষ্ঠানে, সেখানে আমরা 10টি ইভেন্টেই প্রত্যেকটা ইভেন্টে পর্যাপ্ত সংখ্যক আমাদের অংশগ্রহণকারী খেলোয়াড় আমরা পাবো। নিশ্চিন্ত করবেন অবশ্যই। এবং যেই দুটি মূলত 8 ডিসিপ্লিন ছিল এবং 2টি অ্যাড হয়েছে, যেহেতু আমরা যেটা জানি যে ভলিবল এবং টেবিল টেনিস। গতকাল বলেছেন, আমরা শুনেছি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি বলেছেন, এবং পাশাপাশি তিনি আরও একটা কথা বলেছেন যে সেটাও সিগনিফিক্যান্ট, যে অলমোস্ট 310 বা 15 জন যারা বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ইচ্ছা তাদের আছে, মন্ত্রণালয়ের আছে। সেই পরিকল্পনাটা কী ধরনের হতে পারে?
ধন্যবাদ। এটা একটা চমৎকার উদ্যোগ এবং আপনার ভালো প্রশ্ন আমি দর্শক শ্রোতাদেরকে অবহিত করতে চাই। আমাদের যে সমস্ত আমরা প্রতিভা অন্বেষণের মাধ্যমে যাদেরকে বাছাই করে জাতীয় পর্যায়ে পেয়েছি, এখানে ছেড়ে দিলে হবে না, তাদেরকে আমাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিতে হবে। যেমন আমাদের তাইকোয়ান্দোতে রানার্স আপ হয়েছে, ওর স্বপ্ন যেন আন্তর্জাতিকভাবে বিভিন্ন অলিম্পিক প্রতিযোগিতা, এশিয়ান ইয়ুথ গেমস রয়েছে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় যেন আমাদের স্বর্ণপদক নিয়ে আসতো। এর জন্য আমরা যদি দেখি যে সকল দেশগুলো এই স্বর্ণপদক বিজয়ী, তাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা রয়েছে। তো আমাদের এই পরিকল্পনা অংশ হিসাবে এদেরকে আমরা বিকেএসপিতে একটা ট্রেনিংয়ের আয়োজন করব। ইতিমধ্যে আমি এখানে আসার আগেই মহাপরিচালক বিকেএসপির সাথে কথা বলেছি, আমরা একটা প্ল্যান করেছি যে এদেরকে মানে যারা জাতীয় পর্যায়ে উন্নীত হয়েছে এই প্রতিভাকে ধরে রাখার জন্য আমরা বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিব। এর মধ্যে যে আন্তর্জাতিক মানের কোচ থাকবে, তাদের ফুড নিউট্রিশন, তাদের স্বাস্থ্যগত অন্যান্য বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা হবে, তাদের মানে যে সাইকোলজিক্যাল বিষয়গুলো আছে। আন্তর্জাতিক পদ্ধতিতে অবতীর্ণ হতে হলে তাকে মেন্টালি খুবই স্ট্রং হতে হয়, ফিজিক্যালি স্ট্রং হতে হয়, সেই বিষয়গুলোর প্রতিও আমরা নজর দিব। এই ধরনের একটি কর্মসূচি আছে। আরেকটি আপনি জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কিছু ইভেন্টকে একটু মানে বিশেষায়িত করতে চাচ্ছি, যার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে যেখানে প্রসপেক্ট দেখছি, যার মাধ্যমে আমাদের ইন্ডিভিজুয়াল অথবা দলীয় যে ধরনের গেমসই হোক না কেন, আমরা যেন পরবর্তীতে আন্তর্জাতিক আসরে আমাদের পদক নিয়ে আসতে পারি, সেই পরিকল্পনা আমরা পঞ্চবার্ষিকী একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আরেকটি হচ্ছে আমাদের বিকেএসপির একটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে রামুতে, বর্তমানে 27 একরের উপরে। সেখানে আমরা বিএসএ বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট, সেটা মানে একটা পরিকল্পনা আছে। আমরা মোটামুটি এটাকে ফিজিবিলিটি স্টাডি শেষ করেছি। তার মাধ্যমে আমরা যে সমস্ত বিকেএসপি এবং এই ধরনের তৃণমূল পর্যায় থেকে যাদেরকে আমরা প্রতিভা অন্বেষণের মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড়দেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের একটা পরিকল্পনা নিয়েছি। সেটা হবে একদম ইন্টেন্সিভ কক্সবাজার রামুতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। এই ধরনের একটি অবশ্যই সেই পরিকল্পনার বাস্তবায়ন আমরা দেখতে চাই। একটু মানহার কাছে যেতে চাই। ক্রিকেট ফুটবলের এই জনপ্রিয়তার ভিড়ে আপনি কেন তাইকোয়ান্দোর দিকে ঝুঁকলেন? আসলে ক্রিকেট ফুটবলে তো সবাই যায়, লাইক অনেক মানুষই লাইক এটার ফেম অনেক বেশি। সো অন্যান্য স্পোর্টস যে সেগুলোর ফেম অনেক কম। ওদের ফেম বাড়ানোর জন্য তাইকোয়ান্ডো আগে থেকেই ভালো লাগতো, সেলফ ডিফেন্সের জন্য। এইসব সবকিছু মিলে মানে আসলে শুরুটা হয়েছিল কি মূলত সেলফ ডিফেন্সের জন্যই, নাকি একজন তাইকোয়ান্ডোইস্ট হওয়ারই লক্ষ্য ছিল আপনার শুরু থেকে? সেলফ ডিফেন্স, তারপর যেটা বললেন তাইকোয়ান্ডোইস্ট হওয়ার জন্য। ইয়েস। কি রকম সুযোগ সুবিধা আপনি পেয়েছেন এই পর্যন্ত? প্যারেন্টসের সাপোর্ট ছিল অনেক, আমার টিচার সবাই অনেক সাপোর্টিভ ছিল, তাদের কারণেই আসলে এত দূর আসতে পেরেছি। আপনার কোনো আইডল আছে কি তাইকোয়ান্ডোতে? ইয়েস, কে আছে। সাউথ কোরিয়ান পার্ক তেজুন, উনি দারুণ অলিম্পিক ব্যাপার গোল্ড যে আপনি ফলো করছেন, অন্তত যে একজন সাউথ কোরিয়ান তাইকোয়ান্ডোইস্টকে আপনি ফলো করছেন। অবশ্যই আপনি আরও অনেক দূর এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা আমাদের থাকবে। আবারও ফিরতে চাই জনাব মাহবুবুল আলমের কাছে। আমরা দেখলাম যে আপনি বলছিলেন যে অনূর্ধ্ব 14 আসলে মূলত এই ইভেন্টটা হয়েছে। মাঝে তো আরও কিছু বয়সভিত্তিক গ্রুপ রয়েছে, সেটা হতে পারে ঊর্ধ্ব 14 বা অনূর্ধ্ব 18। এই সময়টার নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা যে 14 থেকে 18 বছর বয়সী এই আমাদের যে ক্রীড়া পরিদপ্তরের রেগুলার কর্মসূচির মধ্যে কিন্তু বয়সভিত্তিক আছে। অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19, বালক বালিকা, কলেজ, স্কুল লেভেলের ফুটবল। এবং আপনারা জানেন যে আমাদের নতুন করে স্পোর্টসের ধারাবাহিকতায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ একটি প্রাইম মিনিস্টার ফুটবল কাপ এটা শুরু করতে যাচ্ছে। এবং 12 আগস্টে এটা মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম স্টেডিয়াম থেকে সেটা উদ্বোধন করবে। এটা কিন্তু তারই ধারাবাহিকতা, কারণ সেখানে দেখা যাবে যে কলেজ লেভেল এবং হাই স্কুল লেভেলে যারা একটু সিনিয়র আছে, মানে 14, 15, 16 তারাও অংশগ্রহণ করতে পারবে, 18 পর্যন্ত পারবে। এবং তার মাধ্যমে প্রতিটা স্কুল থেকে যেখানে দুটো দলকে অংশগ্রহণ করতে হবে। যদি বালক বালিকা দুটো একই স্কুলে থাকে তাহলে দুটো দলকে অংশগ্রহণ করতে, এই ধরনের একটি। তার সাথেও কিন্তু আমরা
যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পৃক্ত আছি বিভিন্ন ধরনের আমাদেরকে লজিস্টিক্স অ্যান্ড অন্যান্য সাপোর্ট দেওয়ার জন্য। তো এটা নতুন করে স্পোর্টসের কিন্তু একটা ধারাবাহিকতা। আরেকটা হচ্ছে আমাদের ক্রীড়া পরিদপ্তরে আমরা প্রতি বছর অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 স্কুল কলেজ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ করে থাকি, সেটা মূলত ফুটবল কেন্দ্রিক। তো আমরা যদি আপাতত 14 বছর বয়সী এটাকে অবশ্যই আপনি প্রথম আসরকে আপনিও বলেছেন যে এটা একটা সফল আসর। জি, নিঃসন্দেহে। ইনশাআল্লাহ এই যে দ্বিতীয় আসরকে আমরা মানে আরো বেশি সম্পৃক্ততা বাড়িয়ে এটাকেও সফল করার চেষ্টা করব এবং অবশ্যই সফল হতে হবে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আমরা তাহলে এই যে এর থেকে আমরা বয়স ভিত্তিকে আরো বাড়ানোর জন্য চেষ্টা এবং করব। এই পরবর্তীতে ধরনের পরিকল্পনা রয়েছে। জাতীয় দলের অ্যাথলেটদের ক্ষেত্রে একটা দারুণ পাইপলাইনও তৈরি হবে। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। জি আচ্ছা। দর্শক শুনতে পাচ্ছেন? জি, আমার নাম আনাবিস, আমি পঞ্চগড় থেকে। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে পরবর্তীতে কি আন্ডার 16 বা 18 চালু করবে? জি, আমার এই প্রশ্নটি ছিল এবং তিনি এর উত্তর আসলে দিয়েছেন যে পরবর্তীতে ধাপে ধাপে নিশ্চয়ই বয়সভিত্তিক দলগুলোর জন্য নিশ্চয়ই এই ধরনের আরও প্রোগ্রাম নতুন করি বা অন্য কোনো নামও হতে পারে, নিশ্চয়ই প্রোগ্রাম শুরু করার চিন্তা ভাবনা থাকবে। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল আসলে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। নিশ্চয়ই আমরা নতুন কুড়ি নিয়ে আরও আলোচনা করব ছোট্ট একটা বিরতি থেকে। দর্শক, ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি নতুন কুড়ি কতটা সফল হলো এবং সেখান থেকে আসলে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার যে প্রসপেক্টটা সেটা নিয়ে আমাদের সাথে আছেন দুজন অতিথি। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আছেন মাহবুবুল আলম। শুরুতে তার কাছেই যেতে চাই আবারও। প্রধানমন্ত্রী খেলাধুলা নিয়ে কতটা ইনথুসিয়াস্ট, আমরা যদিও হয়তো বা তার সাথে সরাসরি কথা বলার সুযোগ হয় না, আপনাদের মাধ্যমেই জানতে চাই এই ব্যাপারে তার সাথে কথা হয়েছে কিনা এবং তিনি আসলে যেটা জানতে চাই যে কতটা মাননীয় গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী আপনি গতকালের বক্তব্য দেখেছেন এবং সেখানে কিন্তু মন্ত্রী পরিষদের অনেক সদস্যরা, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী সহ মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনেকে উপস্থিত ছিলেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিভিন্নভাবে আমাদেরকে মাননীয় প্রতিমন্ত্রীকে সবসময় তার যে অফিসের বাইরেও কিন্তু বিভিন্নভাবে আলাপ আলোচনা করে থাকেন। একটা বিষয় হচ্ছে যেমন এবছর বাজেট বক্তৃতাও কিন্তু আছে। একমাত্র যে 200 কোটি টাকা আপনার নতুন করে স্পোর্টসের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল, মানে 140 কোটি টাকা নতুন করে স্পোর্টস আর 60 কোটি টাকা আমাদের যারা আমাদের ক্রীড়া ভাতা দিচ্ছি তাদের জন্য। এটা কিন্তু এই প্রথমবারের মতোই যে আলাদা একটা বাজেট, এক্স্যাক্টলি এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। আরেকটি হচ্ছে ইউনিয়ন পর্যায়ে আপনার প্রতিটা ইউনিয়নে 8 থেকে 10 বিঘার একটি উন্মুক্ত মাঠ থাকতে হবে এবং আমরা ইতিমধ্যেই সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সিটি কর্পোরেশনের নির্বাহী প্রশাসক যারা আছেন, নির্বাহী কর্মকর্তা, তাদের কাছে চিঠি লিখেছি এবং অনেক সাড়া পেয়েছি। প্রত্যেকটি ইউনিয়নে বর্তমানে মাঠ রয়েছে কিন্তু উন্মুক্ত খেলার মাঠ কিন্তু নেই। বিভিন্ন স্কুল আছে, তাদের একাডেমিক কার্যক্রম যখন চলে তখন কিন্তু স্পোর্টসটাকে সেখানে খেলাধুলা করা যায় না, এই জন্য উন্মুক্ত একটা মাঠ। উপজেলা পর্যায়ে আপনার মিনি স্টেডিয়াম, প্রথম পর্যায়ে মিনি স্টেডিয়ামগুলো হয়েছিল শুধুমাত্র খাস জায়গার উপরে, সেখানে আমরা করেছি 125টি। দ্বিতীয় পর্যায়ে এটাকে আরও একটু ইমপ্রুভ ভার্সনে সেখানে 201টি প্রকল্প আমাদের আছে। ইতিমধ্যে আমরা 50টিকে হস্তান্তর করেছি, আরও 50টির কাজ চলমান আছে আর বাকিগুলো জমি অধিগ্রহণ। এটা কিন্তু আমাদের খুব চমৎকার একটা ইনফ্রাস্ট্রাকচার উপজেলা পর্যায়ে। তার মধ্যে থাকবে 1000 জনের জন্য একটা গ্যালারি, 3 তলা একটা প্যাভিলিয়ন থাকবে, উপরে সোলার সিস্টেম থাকে, ওয়াশ ব্লক থাকবে এবং বেষ্টনী থাকবে, সবুজ ঘাস থাকবে। একটা উপজেলা পর্যায়ে কিন্তু এটা মানে খেলাধুলা ছাড়াও বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলো করার জন্য কিন্তু একটা উন্মুক্ত পার্ক। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা 10টা স্পোর্টস ভিলেজ করছি। সেখানে ফুটবল, ক্রিকেট এবং 6-a-side হকি, ইনডোর টেবিল টেনিস, তারপরে লন টেনিস, ছোট ছোট অন্যান্য যে সমস্ত অ্যাথলেটিক্সের সব ব্যবস্থা থাকবে। এটা কিন্তু একটা চমৎকার একটা কমপ্লেক্স। এই ধরনের 10টি এই বছর আমরা পরিকল্পনা নিয়েছি
10টি বিভাগীয় শহরে মানে নিশ্চয়ই, করা হবে। নিশ্চয়ই, তাহলে এগুলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খেলাধুলাকে ওতপ্রোতভাবে জড়িত আছেন অত্যন্ত তিনি। মানে গুরুত্বের সাথে দেখছেন। মানে উৎসাহ দিয়ে যাচ্ছেন আমাদের Exactly. সবসময়। একটু মানহার কাছে জানতে চাই, আপনার প্রত্যাশাটা কি থাকবে আসলে, যেহেতু প্রথমবারের মতো নতুন কুড়িতে অংশ নিয়েছেন, নিশ্চয়ই পরবর্তীতে বিভিন্ন ধাপ থাকবে, কিংবা তাইকোয়ান্দো নিয়ে বাংলাদেশে যেহেতু একটা প্রসপেক্ট আছে, আপনি প্রত্যাশাটা কি করবেন? আসলে নতুন করে ফার্স্টটা তো শেষ হলো, সেকেন্ডটাতেও এবার যেরকম হয়েছে আগের বার থেকেও ইনশাল্লাহ আরো ভালো হবে। জি। এবং এবার তো রানার আপ হয়েছি, ইনশাল্লাহ নেক্সট টাইম চ্যাম্পিয়ন। এবং তাইকোয়ান্দোতে আমরা জানি যে বেশ কিছু সরঞ্জামাদিরও প্রয়োজন হয়, সেগুলোর সব ঠিকঠাক মতো আপনারা পাচ্ছেন কিনা? হ্যাঁ, সবকিছু অনেক ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ছিল, সবকিছুই এক্সেলেন্ট ছিল, সবকিছু অনেক ভালো ছিল। ওকে, ধন্যবাদ আপনাকে। আবারও ফিরতে চাই ভাবলের কাছে। আমরা দেখি, এর আগে থেকেও দেখে এসেছি, একটু ভিন্ন প্রসঙ্গ, যে অবকাঠামো খাতে অধিকাংশ সময় দেখি যে বাজেটটা বেশি থাকে কারিগরির তুলনায়। এবার আমরা একটু ভিন্নতা দেখলাম, এবং অবকাঠামো খাতে যেটা হয় যে ইনফ্রাস্ট্রাকচারগুলো হয় ঠিকই, শেষ পর্যন্ত সেগুলোর পরিচর্যা হয় না, কিংবা সেখানে খেলাধুলাই হয় না। সেটা নিয়ে আপনার এবারের বাজেটটা আপনার মনোভূত হয়েছে কিনা? আমাদের অবকাঠামো, আপনি ঠিকই বলেছেন, আমরা সব কিছুতেই মানে শুরু করি, এটাকে শেষ করি না। অর্থাৎ অবকাঠামো তৈরি করার পরে এটার যে প্রাথমিক মেনটেন্যান্স, এই ব্যাপারে আমাদের কিছুটা ল্যাকিংস রয়েছে। এই জন্য আমরা জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় যেহেতু এই সমস্ত অবকাঠামোগুলো আছে, তাদের যারা প্রকৌশলী আছে সকলকে নির্দেশ দিয়েছে, এবং আমরা এর সাথে সম্পৃক্ত করছি জেলা পর্যায়ে জেলা ক্রীড়া সংস্থা। আমি নিজেও জেলা প্রশাসকের কথা বলেছি। আমরা সরকার অনেক অর্থ ব্যয় করে একটি অবকাঠামো তৈরি করে দেওয়া হয়, জাতীয় ক্রীড়া পরিষদ সেটা মেনটেন করবে, সব কিছু রক্ষণাবেক্ষণ করবে, কিন্তু জেলা ক্রীড়া সংস্থাকে কিন্তু নজর দিতে হবে। জেলা প্রশাসকগণ এর সাথে একমত হয়েছেন। আর আমাদের জেলা ক্রীড়া অফিসারদের যে অফিসটাকে আমরা বলেছি যেন জাতীয় যে জেলা স্টেডিয়ামে তারা স্থানান্তর করার জন্য, তাহলে তার সাথে অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, খেলাধুলা আয়োজন সবকিছুতে সরাসরি সে সম্পৃক্ত থাকতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে মোবাইল আলম। নিশ্চয়ই আমরা আসলে সবকিছু দিন শেষে আমাদের বাংলাদেশে ক্রীড়ায় অনেক দূর এগিয়ে যাবে, সবকিছুর মূলে কিন্তু তাই। সেই প্রত্যাশা রেখে শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।